বন্ধুরা, এইবার সরাসরি কাতারের রাজধানী দোহায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। এই প্রথমবারের মতো সরাসরি কাতারে এরকম বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যে কাতার সবসময় ইসরায়েল ও আমেরিকার পক্ষে থাকে, যে কাতার সবসময় তাদের পা চাটায় ব্যস্ত থাকে, তারপরও এই কাতারে কেন ইসরায়েল এমন বিমান হামলা চালিয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। এবং কাতারও পুনরায় ইসরায়েলে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ এবার পাল্টা আক্রমণ করতে পারে কাতার। সেই সাথে এবার যুদ্ধ ঘোষণা করল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। চীন থেকে কেনা হচ্ছে ভয়ঙ্কর সব অস্ত্রশস্ত্র। খামেনি কেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং 2 Promise 3 অর্থাৎ তৃতীয়বারের মতো কবে ইসরায়েলে আবারও আক্রমণ করতে চলেছে ইরান সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এবার কাতারের রাজধানী দোহায় সরাসরি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল মূলত তাদের বহরে থাকা F-35 লাইটিং 2 দিয়ে এই হামলাটি চালিয়েছে। আর যেহেতু এগুলো স্টিলথ প্রযুক্তির ফাইটার জেট, সেহেতু এগুলো কাতারের রাডারে ধরা পড়েনি। কাতার বুঝতেই পারেনি যে তাদের আকাশে ইসরায়েলের যুদ্ধবিমান ঢুকে পড়েছে এবং তাদের দেশেই বোমা ফেলছে। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলায় 2 জন নিহত হয়েছেন বলে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার 9 সেপ্টেম্বর বিকালে এই বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এতে লক্ষ্যবস্তু করা হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দকে। নিহতদের মধ্যে একজনের নাম হিমাম আল হায়া বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। তিনি হামাসের গাজা শাখার নেতা খলিল আল হায়ারের ছেলে। নিহত অপরজনের নাম জিহাদ লাবাদ। তিনি খলিল আল হায়ার দপ্তরের পরিচালক ছিলেন। হামাসের 2টি সূত্র জানিয়েছেন, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে বৈঠকে বসেছিলেন তাদের নেতারা। ওই সময় হামলা হয়, তবে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এই হামলা থেকে বেঁচে গেছেন। ইসরায়েলি একটি সূত্র নিশ্চিত করেছেন হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর মধ্যে খলিল আল হায়াও ছিলেন। তিনি হামাসের গাজা প্রধানের পাশাপাশি প্রধান আলোচকের দায়িত্ব পালন করেছেন। দখলদার ইসরায়েলের হামলার পর দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর শহরটির লেকতেফিয়া পেট্রোল স্টেশন থেকে ধোঁয়ার কুণ্ডলে বের হতে দেখা যায়। এই পেট্রোল স্টেশনের পাশে একটি ছোট আবাসিক কম্পাউন্ড রয়েছে। দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরুর পর থেকে এই জায়গাতে হামাসের নেতারা বসবাস করতেন। তবে সেটা যাই হোক, আন্তর্জাতিক আইন বলে একটি কথা রয়েছে। কোনো দেশ চাইলে অন্য দেশের ভিতরে এরকমভাবে বিমান হামলা করতে পারে না। এটি সরাসরি জাতিসংঘ বিরোধী এবং সরাসরি এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসরায়েল একের পর এক আন্তর্জাতিক আইন ভঙ্গ করলেও তারপরও ইসরায়েলের বিরুদ্ধে কোনো দেশই কোনো ব্যবস্থা নেয়নি। তবে কাতারের ভিতরে এই হামলায় কাতার অনেকটাই দুঃখ প্রকাশ করেছে। যে কাতার ইসরায়েলকে নিজেদের বন্ধু হিসেবে দাবি করত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক অস্ত্র ক্রয় করত, সেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কোনো কথা রাখেনি। তারা সরাসরি কাতারের ভিতরে তাদের যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে এবং এই হামলায় 2 জন নিহত হয়েছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী জানান, এতে করে কাতারের সার্বভৌমত্বের লঙ্ঘন হয়েছে। যদি কাতারের ভিতরে কোনো শত্রুপক্ষ বা হামাসের কোনো নেতা থাকত, তাহলে ইসরায়েল সেটা লিখিতভাবে কাতারকে জানাতে পারত। তাই বলে সরাসরি বিমান হামলা চালাবে, এটা কোনো আইনের মধ্যে পড়ে না। এটি একটি বেআইনি কাজ করেছে ইসরায়েল। তবে কাতারেরও উচিত শিক্ষা হয়েছে। যে সময় ইসরায়েল গাজায় ভয়াবহ বিমান হামলা চালাচ্ছিল, হামাসের সাথে ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হয়েছিল ইসরায়েল, গাজার লাখ লাখ মানুষ না খেয়ে জীবন ধারণ করছিল, তারপরও কিন্তু কাতার সরকার তেমন কোনো শক্তিশালী পদক্ষেপ নেয়নি সেই ইসরায়েলের বিরুদ্ধে। তাই পৃথিবীর অনেক মুসলিম দেশ কাতারের ভিতরে এই হামলাকে অনেক পজিটিভভাবে দেখছে, যে কাতারের জন্য এটি উচিত শিক্ষা হয়েছে। এবার পালা সৌদি আরবের। এবার কখন জানি দেখব যে সৌদি আরবেও হামলা করে বসেছে ইসরায়েল। তবে কাতার ইসরায়েলের এই হামলার প্রতিবাদে তারাও পাল্টা হামলা করবে কিনা সে সম্পর্কে কোনো তথ্য এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি। কারণ কাতারও কিন্তু বেশ শক্তিশালী এবং কাতারের হাতেও পৃথিবীর সব উন্নত ফাইটার জেট রয়েছে। এখন দেখার বিষয় কাতার কতটা সাহসী দেশ এবং কাতারের পাল্টা পদক্ষেপ নেয় কিনা। বন্ধুরা, আবার এইদিকে বড় রকমের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইতোমধ্যেই যুদ্ধের প্রস্তুতি শেষের দিকে বলে জানিয়েছে তিনি। ইতোমধ্যেই ইরানের পার্লামেন্টে $2 বিলিয়ন সামরিক অস্ত্র ক্রয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আর এই $2 বিলিয়ন দিয়ে সামরিক ব্যয় নয়, বরঞ্চ নতুন অস্ত্র ক্রয়ের জন্য ব্যয় করা হবে। আপনারা হয়তো দেখেছেন যে এর আগে যখন ইরান ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়েছিল, প্রায় 12 দিন যে যুদ্ধটি স্থায়ী হয়েছিল, সেই যুদ্ধে কিন্তু ইরানের আকাশ অরক্ষিত হয়ে গিয়েছিল এবং ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো অকেজো হয়ে গিয়েছিল।
মূলত মোসাদের ড্রোন হামলায় এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে লক্ষ্য করা হয় এবং এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, যার কারণে ইরানের আকাশ পুরোটাই ইসরায়েলের দখলে চলে এসেছিল। তবে এখন আর সেরকম কোনো কিছু ঘটবে না। এবার চীনের কাছ থেকে AHQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে চলেছে ইরান। আপনারা হয়তো জানেন যে চীনের AHQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু পৃথিবীর সবচেয়ে উন্নত এয়ার ডিফেন্সগুলোর মধ্যে অন্যতম। ইরান প্রথমে চেয়েছিল রাশিয়ার কাছ থেকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করার জন্য, যার জন্য তারা কিন্তু গত বছর চুক্তিও করেছিল। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়ার গড়িমসির কারণে S-400 এর ডেলিভারি দেওয়া হয়নি ইরানকে। ফলে ইরানের আকাশ হয়ে যায় আরও বেশি অরক্ষিত, যার কারণে ইরানের আকাশে ইচ্ছামতো বোমা হামলা করেছিল ইসরায়েলের যুদ্ধবিমানগুলো। যেহেতু রাশিয়া সঠিক সময়ে এয়ার ডিফেন্স সিস্টেমের ডেলিভারি দিতে পারেনি, তাই ইরান এবার চীনের কাছ থেকে এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করছে। চীনের সবথেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম AHQ-9B কিনতে চলেছে ইরান। তবে কত ব্যাটারি এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করবে ইরান, সেই বিষয়ে এখনও কোনো তথ্য জানায়নি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে চীন 2001 সাল থেকে এই AHQ-9 এয়ার ডিফেন্স সিস্টেমের পিছনে গবেষণা চালিয়ে যাচ্ছে, আর এর রেঞ্জ প্রায় 300 কিলোমিটার। আমি যেটির কথা বলছি সেটি হলো AHQ-9B, যেটি AHQ-9 সিরিজের সবথেকে অত্যাধুনিক এবং উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম। এটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকেও শনাক্ত করতে সক্ষম, অর্থাৎ এটি ইরানের হাতে চলে গেলে ইসরায়েল আর ইচ্ছামতো তাদের বোমবার কিংবা F-35 যুদ্ধবিমান দিয়ে ইরানের ভিতরে হামলা চালাতে পারবে না। সেটি ইসরায়েলের জন্য অনেক কঠিন হয়ে যাবে। তবে ইরান অনেক বড় একটি দেশ, কয়েক ব্যাটারি AHQ-9 দিয়ে পুরো ইরানের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। তাই ইরানের উচিত হবে আরও বেশি সংখ্যক এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা। তবে আপনি জানলে অবাক হবেন যে শুধু এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করেই ইরান থেমে থাকছে না। এবার চীনের অত্যাধুনিক যুদ্ধবিমান J-10C ফাইটার জেট ক্রয় করতে চলেছে ইরান। মোট 36টি এই ধরনের J-10C ফাইটার জেট ক্রয় করবে ইরান। ইতিমধ্যেই ইরানের বিমান বাহিনীর সদস্যরা চীনে উপস্থিত হয়েছে এবং তারা এই যুদ্ধবিমানটি চালানোর প্রশিক্ষণ নিচ্ছে। J-10C মূলত একটি সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল ফাইটার জেট। এটির কস্ট যেমন কম, তেমন একটি ইফেক্টিভ একটি অস্ত্র। এ যুদ্ধবিমান দিয়ে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকেও মোকাবেলা করা সম্ভব। এবং চীনের একটি মাস্টারপিস ফাইটার জেট হলো এই J-10C। ইতিমধ্যেই কিন্তু আমরা ভারত পাকিস্তান যুদ্ধে এই J-10Cর সফলতা দেখেছি, যেখানে পাকিস্তান তাদের হাতে থাকা J-10C ফাইটার জেট দিয়ে ভারতের রাফেল যুদ্ধবিমানকে শুটডাউন করেছিল। তারপর থেকে সারা বিশ্বব্যাপী এই J-10C আলোচনায় চলে আসে। তারই ধারাবাহিকতায় ইরানও কিন্তু পিছু হটেনি। চীনের কাছ থেকে এবার অত্যাধুনিক J-10C ফাইটার জেট ক্রয় করছে ইরান। হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই এইসব যুদ্ধবিমানের ডেলিভারি সম্পন্ন করবে চীন। শুধু এয়ার ডিফেন্স সিস্টেম এবং যুদ্ধবিমান ক্রয় করে ইরান থেমে থাকবে না। চীন থেকে আরও ক্রয় করা হবে বিপুল পরিমাণে মিসাইল তৈরির কাঁচামাল, যার মাধ্যমে ইরান আরও হাজার হাজার মিসাইল তৈরি করতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান। আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।